আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্নপঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ইঙ্গিত এই পুরো পরিস্থিতি গভীর চিন্তায় ফেলেছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। সম্প্রতি এনডিটিভিকে দেয়া ভারতের বিখ্যাত সংবাদ প্রতিষ্ঠান মিডিয়া, সেই এনডিটিভিকে দেয়া একটি বিস্ফোরক সাক্ষাৎকারে শেখ হাসিনা এই চরমপন্থী উত্থান নিয়ে অত্যন্ত উদ্বেগ প্রকাশ করেছেন। এমনকি নিজের জীবনের চরম ঝুঁকি থাকা সত্ত্বেও তিনি দ্রুত দেশে ফিরে যাওয়ার কথা ঘোষণা করেছেন। কেন শেখ হাসিনা এই মুহূর্তে দেশে ফিরতে মরিয়া? কারণ বাংলাদেশে ইসলামিক সন্ত্রাসবাদ শেকড় গেড়ে বসে গেছে এবং যত দিন যাচ্ছে তাদের শেকড় শক্ত হচ্ছে। আজকের ভিডিওতে আমরা এই সমস্ত বিষয়ের ভেতরের সত্যতা উন্মোচন করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত গুরুতর। প্রথমে আসি, এই যে ভিডিওটা আপনারা দেখলেন, ঢাকার রাজপথে হামাস ও আইসিসের পতাকা। বন্ধুরা, ঘটনার গভীরে যাওয়া যাক। গত কয়েকদিনে ঢাকার শাহবাগ, পল্টন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আশেপাশে কিছু মিছিল প্রত্যক্ষ করা গেছে। প্রথম মনে করা হচ্ছিল এগুলো হয়তো সাধারণ ফিলিস্তিনপন্থী কোনো সাধারণ সমাবেশ, কিন্তু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে এই মিছিলগুলোতে ফিলিস্তিনের জাতীয় পতাকার চেয়েও বেশি প্রাধান্য পাচ্ছে হামাসের সাদা পতাকা এবং তাওহীদের লোগো সম্বলিত কিছু বিশেষ কালো পতাকা, যা হুবহু আইসিস বা আল কায়দার ব্যবহৃত পতাকার মতো। সাধারণত আন্তর্জাতিক রাজনীতিতে কোনো দেশের ওপর অন্যায় হলে তার প্রতিবাদ করা নাগরিকদের অধিকার, কিন্তু যখন সাধারণ প্রতিবাদের আড়ালে হামাস বা আইসিসের মতো উগ্রপন্থী গোষ্ঠীর প্রতীককে সামনে আনা হয়, তখন বুঝতে হবে এর পেছনে অন্য কোনো মাস্টার মাইন্ড, অন্য কোনো উদ্দেশ্য নিয়ে কাজ করছে। বাংলাদেশে এই ধরনের পতাকার প্রকাশ্য প্রদর্শন অত্যন্ত নজিরবিহীন। বিগত 1.5-2 দশকে বাংলাদেশে উগ্রপন্থী সংগঠনগুলোকে কঠোর হাতে দমন করে রেখেছিলেন শেখ হাসিনা। তিনি 560টা মসজিদ, মডেল মসজিদ তিনি স্থাপন করেছিলেন বলে তার সমালোচনা করা হয়। কিন্তু মনে রাখতে হবে, মসজিদ মানে ধর্মনিরপেক্ষ, মানে ধর্মহীনতা নয়। বাংলাদেশের বেশিরভাগ মানুষ তারা হচ্ছেন ইসলাম বা মুসলিম, তারা সেই মানুষদের, তাদের জন্য মসজিদ যদি তৈরি করাকে কখনোই বলা যায় না যে এটা শেখ হাসিনার যে সাম্প্রদায়িক মনোভাবের প্রতীক, এটা কখনোই বলা যায় না। বরং মসজিদ তিনি 560টা মসজিদ তিনি প্রতিষ্ঠা করেছিলেন সৌদি আরবের টাকায়, দেশের টাকায় নয়। কিন্তু সাথে সাথেই তিনি এটাও করেছিলেন, উগ্রপন্থী সংগঠনগুলোকে কঠোর হাতে দমন করে রেখেছিলেন। জেএমবি, আনসারুল্লাহ বাংলা টিমের মতো সংগঠনগুলোর এই নেটওয়ার্ক ভেঙে দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমান রাজনৈতিক শূন্যতার সুযোগ নিয়ে এই উগ্রবাদী শক্তিগুলো আবার গর্ত থেকে বেরিয়ে আসতে শুরু করেছে। এটা রাজনৈতিক শূন্যতা বলবো না, কারণ এখন তো বাংলাদেশে একটি সেখানে নির্বাচিত সরকার আছে, সুতরাং রাজনৈতিক শূন্যতা বলাটা ভুল। বরং এই সরকার এবং তার আগে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার, এদের প্রকাশ্য মদত পেয়ে আজকে এই সাম্প্রদায়িক শক্তিগুলো, সন্ত্রাসবাদী শক্তিগুলো তাদের গর্ত থেকে বেরিয়ে আসতে শুরু করেছে। তারা সাধারণ মানুষের ধর্মীয় আবেগকে হাতিয়ার করে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করছে। আর এই পুরো বিষয়ের উপর প্রশাসনের রহস্যময় নীরবতা, পুলিশ এবং আর্মি, এখনো তো আর্মি মাঠে আছে, তারা উঠে যায়নি, তারা কিন্তু নীরবতা পালন করছে। এবার আসি এই ঘটনার, এটাই হচ্ছে সবচেয়ে রহস্যময় এবং উদ্বেগজনক অধ্যায়। সেটা হলো এই ধরনের নিরাপত্তা সংস্থাগুলোর তারা একেবারে সম্পূর্ণ নিশ্চুপ, রহস্যময়
এবং উদ্বেগজনকভাবে নিশ্চুপ। এই সমস্ত মিছিল কোনো গলির ভেতরে বা গোপনে হচ্ছে না। ঢাকার বুকে যেখানে শত শত সিসিটিভি ক্যামেরা রয়েছে, যেখানে সার্বক্ষণিক পুলিশি পাহারা আছে, যেখানে আর্মি রয়েছে মাঠে, সেখানে এই ঘটনা ঘটছে। অথচ সংবাদ মাধ্যম যখন পুলিশ প্রশাসনকে এই বিষয়ে প্রশ্ন করে তখন তাদের উত্তর অদ্ভুত। পুলিশ আধিকারিকরা সোজা জানিয়ে দিচ্ছেন, আমরা এ বিষয়ে কিছুই জানি না, আমাদের কাছে কোনো তথ্য নেই, কারা পতাকা লাগাচ্ছে আমরা জানি না। ভেবে দেখুন, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের রাজধানীতে গ্লোবাল টেররিস্ট অর্গানাইজেশন গুলো তাদের প্রতীক নিয়ে মিছিল করে যাচ্ছে, আর ইন্টেলিজেন্স বা গোয়েন্দা সংস্থাগুলো বলছে তারা কিছুই জানে না। এটা কি আদৌ বিশ্বাসযোগ্য? এর পেছনে দুটি বড় কারণ থাকতেই পারে। দেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং তারপরে যে বিএনপি সরকার, তারেক রহমানের সরকার, তারা তাদের প্রকাশ্য মদতে আইন শৃঙ্খলা ব্যবস্থা এতটাই ভেঙে পড়েছে যে উগ্রপন্থীদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা তাদের নেই। আজকে উগ্রপন্থীরা ছাত্রলীগের কর্মীদের তাদেরকে অপহরণ করছে, তারপর তুরাগ নদীতে তাদের লাশ ভেসে উঠছে। এটা দেশে আইন শৃঙ্খলা রক্ষার এটা নমুনা? দ্বিতীয়ত, প্রশাসনের ভেতরে এমন কিছু উপাদান ঢুকে পড়েছে যারা এই ইসলামিক চরমপন্থীদের ব্যাকডোর সাপোর্ট বা পরোক্ষ মদত দিচ্ছে। যদি দ্বিতীয় কারণটি সত্যি হয় তবে তা বাংলাদেশের সাধারণ মানুষ শুধু নয়, প্রতিবেশী রাষ্ট্র ভারতের জন্য এক বিরাট বড় সিকিউরিটি থ্রেট বা নিরাপত্তা হুমকি। আর ইসলামিক সন্ত্রাসবাদের গভীর শেকড়, এই বিষয়ে কয়েকটা কথা বলতেই হয়। এই যে হামাস বা আইসিসের পতাকা ওড়ানো, এটা কিন্তু কেবলই একটা প্রতীকী বিষয় নয়, এটা আসলে একটা ডেমো বা ট্রেলার। উগ্রপন্থীরা, উগ্রবাদীরা, সন্ত্রাসবাদীরা বিশ্বকে এবং বাংলাদেশের আম জনতাকে দেখাতে চাইছে যে এখন তাদের সময় এসেছে, এবার বাংলাদেশে তাদের খেলা চলবে। আর তারা চালাচ্ছেও। বিগত কয়েক মাসে বাংলাদেশের কারাগারগুলো থেকে বহু চিহ্নিত উগ্রপন্থী ও নিষিদ্ধ সংগঠনের নেতাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে জামিনে, বা তাদের বিরুদ্ধে কেস তুলে নেওয়া হয়েছে, মামলা তুলে নেওয়া হয়েছে। হিজবুত তাহরীর বা আনসার আল ইসলামের মতো নিষিদ্ধ সংগঠনগুলো এখন প্রকাশ্যে পোস্টারিং করছে, সেমিনার করছে, হুমকি দিচ্ছে নানা রকম। পাকিস্তানের সাথে এই সরকার তারা প্রণয় ঘটিয়ে পাকিস্তান থেকে উগ্রপন্থা সন্ত্রাসবাদকে আমদানি করছে বাংলাদেশে। সোশ্যাল মিডিয়ায় তরুণ প্রজন্মকে টার্গেট করে উগ্রবাদী প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। যখন কোনো দেশে অর্থনৈতিক অস্থিরতা চলে, যখন বেকারত্ব বাড়ে এবং রাজনৈতিক স্থিতিশীলতা থাকে না, তখন উগ্রবাদী শক্তিগুলোর জন্য যুব সমাজকে মগজ ধোলাই বা ব্রেন ওয়াশ করা খুব সহজ হয়ে যায়। আজ যারা হামাসের পতাকা নিয়ে ঘুরছে, কাল যে তারা হাতে অস্ত্র তুলে নেবে না, তার গ্যারান্টি কে দেবে? এই শিকড়টা যদি একবার মাটির গভীরে চলে যায়, যেটা অনেকটা গভীরে ইতিমধ্যেই চলে গেছে, তবে বাংলাদেশ আর একটা আফগানিস্তান বা সিরিয়ায় পরিণত হতে বেশি সময় লাগবে না। আর এজন্যই শেখ হাসিনার উদ্বেগ এবং এনডিটিভিকে বিস্ফোরক সাক্ষাৎকার তিনি দিয়েছেন। বাংলাদেশের এই ভয়াবহ রূপান্তর কিন্তু এড়ানো যায়নি দিল্লির বা বিশ্ব রাজনীতির নজর থেকে। বিশ্ব রাজনীতি, ভারত, তারা সবাই জেনে গেছে বাংলাদেশে এখন কি হচ্ছে। আর এই পুরো পরিস্থিতি সবচেয়ে বেশি ভাবিয়ে তুলেছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আপনারা জানেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর তিনি ভারতে আছেন। সম্প্রতি ভারতের বিখ্যাত নিউজ চ্যানেল এনডিটিভিকে তিনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিস্ফোরক সাক্ষাৎকার দিয়েছেন। এই সাক্ষাৎকারে শেখ হাসিনা এই প্রথম স্পষ্ট ভাষায় বলেছেন যে তিনি বাংলাদেশে এই চরমপন্থী উগ্রপন্থী শক্তির
উত্থান দেখে অত্যন্ত চিন্তিত ও মর্মাহত বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে। তিনি বলেন, যে দেশকে তিনি 20 বছর ধরে রক্ত ঘাম দিয়ে একটি আধুনিক ধর্মনিরপেক্ষ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলেছিলেন, আজ সেই দেশ মৌলবাদীদের চারণভূমিতে পরিণত হচ্ছে। সবচেয়ে বড় চমক ছিল সাক্ষাৎকারের শেষ অংশে। সেখানে শেখ হাসিনা অত্যন্ত দৃঢ়তার সাথে বলেছেন যে তিনি খুব দ্রুত বাংলাদেশে ফিরে যেতে চান এই বছরের মধ্যেই। এটা এই প্রথম বললেন। আগে তিনি বেশ কয়েকবার বলেছেন তিনি দেশে ফিরবেন, কিন্তু এই বছরের মধ্যেই তিনি ফিরবেন, এটাই প্রথম বললেন। এটা শুধু এনডিটিভি সাক্ষাৎকারে নয়, আমি ইতিপূর্বে বিভিন্ন এপিসোড করেছি, সেখানে বলেছি যে তিনি নেতাদেরকে ডেকে তাদেরকে স্পষ্টভাবে মিটিং করে বলেছেন তিনি দেশে ফিরবেন এই বছরের মধ্যেই, এবং আরো স্পষ্ট করে বলেছেন হয়তো অক্টোবর নভেম্বরের মধ্যেই তিনি ফিরে যাবেন। সাংবাদিক এনডিটিভির যখন তাকে মনে করিয়ে দেন যে বাংলাদেশে তার বিরুদ্ধে শত শত মামলা রয়েছে, তাকে হত্যা, নিহত, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তার জীবনের চরম ঝুঁকি রয়েছে, এই অবস্থায় কি তিনি ফিরবেন? তখন শেখ হাসিনা বুক চিতিয়ে উত্তর দিয়েছেন, আমি আমার জীবনের পরোয়া করি না। তিনি বলেছেন, আমার বাবা মা ভাইদের এই দেশের মাটিতেই হত্যা করা হয়েছে, আমি দেশের মানুষের জন্য এবং দেশকে এই চরমপন্থীদের হাত থেকে রক্ষা করতে নিজের জীবন উৎসর্গ করতেও প্রস্তুত। এতটা স্পষ্টভাবে এবং দৃঢ়তার সঙ্গে নির্দিষ্ট সময়সীমা জানিয়ে শেখ হাসিনা এই মন্তব্য এই প্রথম করলেন। শেখ হাসিনার এই মন্তব্য প্রমাণ করে যে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি কতটা সংবেদনশীল মোড়ে এসে দাঁড়িয়েছে। তিনি ভালো করেই জানেন তিনি যদি দ্রুত দেশে ফিরে রাজনৈতিক হাল না ধরেন তবে উগ্রপন্থীরা পুরো দেশের নিয়ন্ত্রণ নিয়ে নেবে, আর সে নিয়ন্ত্রণ নিলে যে বাঙালি জাতীয়তাবাদ মানসিকতা শেষ হয়ে যাবে, এটা তিনি জানেন। আলোচনা শেষ করি। বাংলাদেশের এই পরিস্থিতি কেবল বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নয়, বাংলাদেশের সীমানা ভারতের সাথে যুক্ত দীর্ঘ প্রায় 4100 কিলোমিটার সীমানা। সেখানে যদি ইসলামী সন্ত্রাসবাদ বা আইএস কিংবা হামাসের মতো আদর্শের বিস্তার ঘটে তবে তার সরাসরি প্রভাব পড়বে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা সহ পুরো উত্তর পূর্ব ভারতে। আবার উত্তর পূর্ব ভারত শুধু বলবো কেন, এটা ছড়িয়ে পড়বে সারা দেশে, সারা ভারতে। আমি কয়েকদিন আগে আপনাদেরকে একটি এপিসোডে বলেছি, ইসরায়েলের রাষ্ট্রদূত ভারতে যিনি আছেন তিনি বলেছেন হামাস এসে বাংলাদেশে ঘাঁটি গেড়েছে খুব ভালোভাবে। এবং শুধু হামাস তো নয়, আইসিসও এসেছে। একটি শান্ত প্রগতিশীল বাংলাদেশ যেমন আমাদের ভারতের সবার কাম্য, ঠিক তেমনি এটা বিশ্বেরও কাম্য। এবং এই উগ্রবাদের চাষাবাদ কিন্তু শুধু বাংলাদেশে থাকবে না, পুরো দক্ষিণ এশিয়ার শান্তি নষ্ট করে দিতে পারে। শেখ হাসিনা কি পারবেন দেশে ফিরে এই পরিস্থিতির মোড় ঘোরাতে, নাকি বাংলাদেশ এক অনন্ত অন্ধকারের দিকে ক্রমশ তলিয়ে যাবে? বাংলাদেশের প্রশাসন কি সত্যি ঘুমিয়ে আছে, নাকি জেনে বুঝে এই এজেন্ডা তারাই জারি রেখেছে চোখ বন্ধ করে রাখার বিনিময়ে? প্রিয় দর্শক, বাংলাদেশকে বাঁচাতে শেখ হাসিনার দেশে ফিরে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তিনি যত দ্রুত তিনি ফিরতে পারেন ততই বাংলাদেশের মঙ্গল, দক্ষিণ এশিয়ার মঙ্গল, বিশ্বের শান্তির পক্ষে মঙ্গল। প্রিয় দর্শক, আপনাদের এই বিষয়ে কি মতামত? আপনারা কি মনে করেন বাংলাদেশের সাধারণ মানুষ এই উগ্রবাদকে মেনে নেবে? কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এই ধরনের গভীর রাজনৈতিক ও ভূ রাজনৈতিক বিশ্লেষণ নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ। জয় বাংলা। ধন্যবাদ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, একটি সাদা পতাকা এবং সেখানে কলমা খচিত রয়েছে, এবং সেই সাদা পতাকা একটি বিশাল রাস্তার দুই পাশে পথ পথ করে উঠছে। একটি দুটো নয়, শত শত, এবং যেভাবে ছবিতে এসছে শত শত সেই পতাকাকে আসলে দেখে মনে হচ্ছে হাজার হাজার পতাকা। আরবিতে কলেমা খচিত আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হয়তো আরো কিছু আছে, যারা আরবি জানেন তারা ভালো বলতে পারবেন। দূর থেকে আমি সেই পতাকাগুলো দেখেছি এবং প্রথমে দেখার পর আমার কাছে মনে হয়েছে এটা সম্ভবত এআই নির্মিত, কিন্তু দেশের মূল ধারার গণমাধ্যমগুলো যখন বললো যে না, এরকম একটা দৃশ্য আসলে আছে বা তৈরি হয়েছে, সেটা হলো টেকনাফের একটি রাস্তায় কে বা কারা এই পতাকাগুলো টানিয়েছেন। এবং এই বিষয়টি এখন আন্তর্জাতিক মিডিয়াতে বলা হচ্ছে যে বাংলাদেশে আইএস এর তৎপরতা আছে, জঙ্গি সংগঠনের তৎপরতা আছে, এবং তারা এই ধরনের পতাকা প্রদর্শন করে এই গেল বাংলাদেশ এবং এই বর্তমান সরকার এদের খপ্পরে পড়েছে। ইউনূস সরকার যে কাজগুলো করেছে তার জমানাতে যে উগ্রবাদ চালু হয়েছে, এবং সেই উগ্রবাদ তিনি নিয়ন্ত্রণ করতে না পারার কারণে আমেরিকা তার উপর থেকে আশীর্বাদ সরিয়ে নিয়েছে। তো কাজেই বর্তমান সরকার যে ক্ষমতায় এসে সেই ইউনূস সরকারের জমানাতে যে উগ্রবাদ চালু হয়েছিল সেটা আরো ব্যাপক আকার ধারণ করেছে। এর কারণ হলো ইউনূস জমানাতে এরকম কোন একটা রাস্তা কলমা খচিত পতাকা দ্বারা সেই যাকে বলা হয় এইভাবে মানে সজ্জিত হয়নি। এটাকে পশ্চিমা মিডিয়া টেক ওভার করেছে, ইসরায়েল টেক ওভার করেছে, মোসাদ টেক ওভার করেছে, এবং তারা বলার চেষ্টা করছে বাংলাদেশে হামাস আছে, হামাসের ট্রেনিং কেন্দ্র আছে, আরো অনেক কিছু। তো প্রথম দিকে এটা নিয়ে আমরা আসলে কেউ গা করিনি, কথাও বলিনি, বিকজ বিষয়টি খুব সেন্সিটিভ। এখানে হলো যে এই যারা উগ্রবাদী, এদের ধৈর্য একেবারে কম। এরা আপনাকে রকেটে দেবে, বোমা মেরে আপনাকে উড়িয়ে ফেলবে, এবং এদের যে উগ্রতা, তারা মানে খুব জোরে সেলোয়ার পরে আফগানদের মতো, আর হাঁটুর উপরে অন্তত পক্ষে আধ হাত জায়গা পায়ের নিচে ওই পাজামাটা উঠায় রাখে। তারপরে একটা কেস পরে মোজা ছাড়া, তো মোজা ছাড়া কেস, তার উপর ধরেন একটা ঢোলা সালোয়ার পরছে যেখানে কেস থেকে আধ হাত আপনি দেখতে পাচ্ছেন, অর্থাৎ 6 ইঞ্চি আপনি দেখতে পাচ্ছেন খালি, সুন্নতি লেবাস, মাথায় পাগড়ি, ঢিলা ঢালা পাজামা, তারপর শেষে সুন্নতি চেহারা, এবং তার হুঙ্কার দিচ্ছে। তাদের শরীর ভালো দেখেই মনে হচ্ছে তারা ব্যায়াম করে এবং কুস্তি লড়ে এবং মারামারি করতে পারে, এবং সেখানে তারা মোটর সাইকেলে করে এইভাবে 100, 150, 300 কালামা খচিত পতাকা নিয়ে ঢাকা শহরে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন রকম স্লোগান দেখাচ্ছে। আমরা ইন্টারনেটে দেখি, কিন্তু আমরা এটা নিয়ে কখনো কথা বলিনি বা বলতে পারি না। এর কারণ হলো দে আর ভেরি ডেঞ্জারাস। এই কারণে এই মধ্যে এদের মধ্যে আবার বিভিন্ন গ্রুপ আছে, 1, 2, 3, 4, 5। এর মধ্যে এক গ্রুপ দেখলাম যে এরকম দাঁড়িয়ে আছে, তো সে বলছে যে নবীর যে দুশ্মন, ওয়াল্লাহি, মানে আল্লাহ কসম, ওয়াল্লাহি, রবের মানে খানায় কাবা রবের কসম, আরবি শব্দ আছে না, খানায় কাবা রবের কসম, ওকে আমি খুন করে ছাড়বো। যেই কথাগুলো বলেছে, পারলে আমাকে কেউ কিছু করুক, এই বাংলাদেশে সেই হুঙ্কার দিচ্ছে। অর্থাৎ তারা হয়তো যে মতের অনুসারে, সেই মতে তারা নবীকে মনে করে অনেক কিছু, আর তাদেরই মধ্যে অন্য গ্রুপ আছে যারা নবীর শানে বা মানে এদের মতো এইভাবে তারা কথাবার্তা বলে না। তারা নবীকে নিয়ে সাধারণ কথা বলে, যেমন জামাতের লোকজনই বলে যে তিনি একজন সাধারণ মানুষ আমাদেরই মতো, তার আর আমার মধ্যে ডিফারেন্স হলো আল্লাহ তাকে তার উপর কোরআন নাজিল করেছেন, তার উপর ফেরেশতা পাঠিয়েছেন, এই পর্যন্তই, এতটুকু নবুয়ত দিয়েছেন। আদারওয়াইজ আকার আকৃতিতে, চাল চলনে, জীবনে, রসায়নে, প্রয়োজনে, ক্ষমতায়, দুর্বলতায় তিনি আমাদের মতোই মানুষ। এই কথা শুনে ওই পক্ষ বলে নাউজুবিল্লাহ মিন জালিক, এর ঈমান নাই, এরা কাফির হয়ে গেছে। আমার নবী সম্পর্কে ধরনের কথা বললো, এদেরকে জবাই করা, এদেরকে খুন করা আমাদের জন্য
গুরুত্বপূর্ণ এবং আমি এটা করব। এই জিনিসগুলো বাংলাদেশে হচ্ছে প্রকাশ্যে, যেটা আগে কখনো হয়নি। ফলে আপনি কি বলবেন বলেন, এদিন কি বলবেন? ফলে চুপচাপ ছিলাম, কিন্তু যে মুহূর্তে দেখলাম যে এটা মেইন ধারার পত্রিকা চলে আসছে, সরকারও এটা তদন্ত করছে, তখন আমার কাছে মনে হলো যে এই গত 15 দিন ধরে ভারতের পত্র পত্রিকা যে কথাগুলো বলছে, বাংলাদেশের মধ্যে দুই একজন যারা লোকজন আছেন তারা প্রকাশ্যে কথাবার্তা বলছেন যেগুলো আসলে ইসরায়েল এবং আমেরিকা বাংলাদেশে একটা সুযোগ খুঁজছে, বাংলাদেশকে একটা ইন্টারভেন করার জন্য, সরকারকে বিপদে ফেলার জন্য। কাজে এই বিষয়গুলো অপতৎপরতা বন্ধ করতে হবে। এই কথাগুলো বাংলাদেশের দু একজন বলছে, খুব সাহসী মানুষ। আবার বাইরে থেকে যারা ইউটিউবিং করেন, কেউ আওয়ামী লীগের পক্ষে আছেন, কেউ বিপক্ষে আছেন, সবাই কিন্তু এই কথাগুলো বলছে যে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। এবং সেই পরিস্থিতির প্রেক্ষিতে এখন সরকার আসলে কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে বা সরকার কি করবে, জঙ্গিবাদ সম্পর্কে বা উগ্রবাদ সম্পর্কে যদি এই বাংলাদেশে সবচেয়ে বেশি সাফারার কেউ থাকে, সেটি বিএনপি। অর্থাৎ 2001 থেকে 2006 সনে ওই সময়টাতে আনসারুল্লাহ বাংলা টিম, ওই সময়টাতে বাংলা ভাই, ওই সময়টাতে শায়ক আব্দুর রহমান থেকে শুরু করে যে উগ্রবাদ তৈরি হয়েছিল কুষ্টিয়া, মেহেরপুর, রাজশাহী, যশোর, নাটোর, এই পুরো বেল্টগুলোতে, মানে সেখানে এসপি যান, ডিসি যান, মন্ত্রী হন, সবাইকে এই গ্রুপকে মানে ট্যাক্স না দিয়ে তারা চলতে পারত না। এরপরে তারা সেই যমুনা নদীর যে এই অঞ্চল, সিরাজগঞ্জ, জামালপুর, তারপর সিরাজগঞ্জ জামালপুরের বাইরে গিয়ে কুড়িগ্রাম, নীলফামারী, ওই বিস্তৃত অঞ্চল সহ গাইবান্ধা, পদ্মার চরে, যমুনার চরে এবং পদ্মার চরে, এই যমুনা এবং পদ্মার চরকে কেন্দ্র করে তাদের একটা বিরাট নেটওয়ার্ক তারা গড়ে তুলেছিল। এবং সেই নেটওয়ার্কটা এতটা স্ট্রং ছিল যে 2005 সনের আগস্ট মাসের 17 তারিখে 64 জেলার 64টি জজ আদালতে একসঙ্গে তারা বোমা হামলা চালিয়েছিল এট এ সেম টাইম। এবং সেখানে একজন জজ এজলাসে থাকা অবস্থায় বোমা হামলায় স্পট ডেথ, সঙ্গে সঙ্গে মারা যায়। এবং এই মর্মান্তিক ঘটনা যখন ঘটে তখন বেগম জিয়া চীন সফরে ছিলেন এবং তিনি তড়িঘড়ি করে এই চীন সফর থেকে ফিরে আসতে বাধ্য হন। এটা ছিল 2005 সনের ঘটনা, আগস্ট মাসের 17 তারিখ। আবার 2004 সনের 21শে আগস্ট তারিখে আওয়ামী লীগের জনসভাতে যে গ্রেনেড হামলা হলো, সেই গ্রেনেড হামলার পেছনে এই গ্রুপটির সক্রিয় অংশগ্রহণ আছে, এটা ওপেন সিক্রেট। এখন তার পিছনে ওই সময় রাষ্ট্রীয় বাহিনী থাকুক, বিদেশি গোয়েন্দা সংস্থা থাকুক বা অন্য কোনো রাজনৈতিক পক্ষ থেকে, সেটা সেকেন্ডারি, কিন্তু কাজটা যারা ঘটিয়েছে তারা সরাসরি এই গ্রুপের। এখন সেই গ্রুপটি শেখ হাসিনার জামানাতে 17 বছর ধরে বিভিন্নভাবে সর্বশক্তি নিয়োগ করে আমেরিকা সাহায্য করেছে, FBI সাহায্য করেছে, পেন্টাগন সাহায্য করেছে, সাহায্য করেছে, পুলিশের একটা কাউন্টার টেররিজম সেই ডিপার্টমেন্ট হয়েছে। সব মিলিয়ে বহু অন্যায় হয়েছে, বহু জুলুম হয়েছে, অনেক নিরীহ মানুষ যাকে বলা হয় সাফারার হয়েছেন। কিন্তু তার সঙ্গে সঙ্গে এই জঙ্গিবাদের যে গ্রুপটি ছিল, সেই গ্রুপটি যাদের কারণে মূলত বিএনপির পতন হয়। আদারওয়াইজ ধরেন বিচারপতি KM হাসানের বয়স বাড়ানো, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে তাকে নিয়োগ দর্শক করানো, এটা কোনো অভিযোগই না। এবং বাংলাদেশের সুপ্রিম কোর্টের ইতিহাসে মানে উনি যদি বিএনপির মানে একটা জিনিস হলো কি, শুনেন, বিবেক এমন একটা ব্যাপার, আপনি বিবেকবান মানুষকে নিজের ছেলে হোক, সন্তান হোক, স্ত্রী হোক, স্বামী হোক, সে যদি বিবেকহীন হয়, সে আপনার জন্য যতটা না মানে নিরাপদ, তার চেয়ে 1000 গুণ নিরাপদ
আপনার শত্রু, একেবারে ঘোরতর শত্রু, যার সাথে আপনার সবচেয়ে বিরোধ, সে যদি শিক্ষিত, মার্জিত, বিবেকবান হন, তার কাছে আপনি নিরাপদ। বিপদে গেলে আপনি আপনার শত্রু ঘরে নিরাপদ হবেন, কিন্তু অন্য সময়, সুখের সময় আপনার নিজের সন্তান আপনাকে গলা টিপে মেরে ফেলবে যদি সে বিবেকহীন হয়ে পড়ে। তো যে বিবেক আছে, সে যে দলই করুক না কেন, যেখানে থাকুক না কেন, তার কাছে আপনি অনেক আশা করতে পারেন। KM হাসান ছিলেন একজন মার্জিত, ভদ্রলোক, বিবেকবান এবং ওয়ান অফ দ্য ফাইনেস্ট জাজ বা জাস্টিস এভার উই হ্যাভ সিন ইন দ্য জুডিশিয়ারি। আমাদের এই জুডিশিয়ারিতে স্বাধীন বাংলাদেশে KM হাসানের মতো খুব অল্প লোক আছেন এত জানাশোনা, ভদ্র, নম্র এবং বিবেকবান। বিএনপি করতেন, ছাত্র দল করতেন, ডাজ নট ম্যাটার, কিন্তু তার হাতে সেই নির্বাচন বা ক্ষমতা এতটা নিরাপদ থাকতো, যেটি শেখ হাসিনা মনোনীত যারা লোকজন ছিল, তার সিইসি বা তার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বা তার যা কিছু আছে, তিনি যা কিছু করেছিলেন, তিনিও তো তার জামানাতে লতিফুর রহমান সাহেবকে নিয়েছিলেন, তার সর্বনাশ হয়নি। তো এরকম অবস্থা, বিবেকবান মানুষ। তো ওই কারণে আসলে বিএনপির পতন হয় না। বিএনপির পতন হয়েছে এই উগ্রবাদের কারণে। বিএনপির পতন হয়েছে, বিএনপির হাতে ক্ষমতা ছিল না এই কারণে। বিএনপির পতন হয়েছে, সারা দুনিয়া মনে করেছে এই সরকারটি একটু উগ্রবাদকে প্রশ্রয় দেয়। ঠিক সেই সমস্যাটা আবার এই সরকারের 4 বছরের মাথায়, মানে 5 বছর ধরে বিএনপি যে দুর্নাম বদনাম হয়েছিল, ঠিক সেম এই উগ্রবাদের যে ঝামেলাটা, বদনামটা আবার নতুন করে জেঁকে বসেছে সরকারের উপরে। কারণ এই যে এখন যে দৃশ্যগুলো দেখছেন, এই দৃশ্যগুলো 2001, 2, 3, 4 সনে ছিল না। কাজেই সরকার একটু দেরিতে হলেও এটাকে কগনিজেন্সে নিয়েছে, তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে। যদি সরকার সফল হয়, আমরা অনাহত কতগুলো পশ্চিমা যে প্রোপাগান্ডা, আমেরিকা কিছু হলে একটা স্ট্রাইক দিয়ে বসে। আপনি যে যারা ফেসবুক চালান, গুগল চালান, আপনি দেখেন যে কিছু হলে একটু পান থেকে চুন খসলে স্ট্রাইক, ওদের কথার মতো এই শব্দ উচ্চারণ করা যাবে না, সঙ্গে সঙ্গে অটো স্ট্রাইক। আমেরিকার পুরো সিস্টেমটা এরকম যে যেখানে এরকম পতাকা আছে, জঙ্গি আছে, সেখানে নিষেধাজ্ঞা দিয়ে দাও, তাদেরকে এই কাজ করতে পারবেন। এবং এইরকম একটা নিষেধাজ্ঞার কারণে দেখেন শেখ হাসিনার প্রথম কোথায় চলে আসলো। র্যাবের উপর নিষেধাজ্ঞা দিল, কিছু মানুষের উপর নিষেধাজ্ঞা দিল, সরকার শেষ। এখন ওই যে বিএনপি জমানার যে 2001 থেকে 2006 সালের যে রেড অ্যালার্ট ছিল আমেরিকান প্রশাসনে, পেন্টাগনে, সরকার সম্পর্কে, সরকারের কর্তাবাদী সম্পর্কে, জামাত সম্পর্কে, ওটা এখনো মসৃণ হয়নি। জামাত সম্পর্কে এখনো আমেরিকা নেতিবাচক, তারেক রহমান সাহেব সম্পর্কে এখনো ইতিবাচক হয়েছে আমার জানা নেই। এই যে খলিলুর রহমানকে এত সুন্দর করে রাখা হয়েছে কেন? ওই লাল কালিমা বা কালো কালিমা মোছার জন্য। কিন্তু সেটা মোছার আগেই যদি আবার নতুন আর একটা কালিমা, মানে কলঙ্ক, কালিমা মানে ওই কলেমা না, কালিমা, কালিমা, কালো রঙের যে কালি, সেটি। তো সেটি যদি আবার সেই নতুন সরকার, নবজাতক সরকার, তার উপর পড়ে যায়, সেক্ষেত্রে সরকারের প্রতিটা মানুষ বিপদে পড়বে, দেশ বিপদে পড়বে, রাজনীতি বিপদে পড়বে, অর্থনীতি বিপদে পড়বে। আমি চাই সরকার জিনিসটি তদন্ত করুন, যথাযথ ব্যবস্থা নিন, আর আমরা যারা আছি জনগণ এই সকল কাজে সরকারকে সর্বতভাবে সহযোগিতা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।